কখনো কি ভেবে দেখেছেন জ্যামে আটকে থাকার সময়ে কেউ হুশ করে পাশ কাটিয়ে সামনে ঢুকে পড়লে কেন আমাদের হঠাৎ প্রচণ্ড রাগ হয়? হ্যাঁ, মাথা একদম গরম হয়ে যায়, তাই না? একদম। মানে বুক ধড়ফড় করতে থাকে, কান গরম হয়ে যায়, মনে হয় যেন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। অথচ যৌক্তিকভাবে চিন্তা করলে দেখা যাবে যে মানুষটি গাড়ি চালিয়ে গেল তাকে কিন্তু কেউ চেনেও না, সে সরাসরি কারো ব্যক্তিগত কোনো ক্ষতিও করেনি। রাইট, বড়জোর কয়েক সেকেন্ড সময় নষ্ট হয়েছে, কিন্তু মস্তিষ্কের ভেতরের অ্যালার্মটা এমনভাবে বিজে ওঠে যেন অস্তিত্বের ওপর এক বিশাল হুমকি নেমে এসেছে। ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় ধাঁধাটা লুকিয়ে আছে। ওই মুহূর্তে মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাদের যুক্তিবোধ কেড়ে নিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছে। আর এটা কিন্তু শুধু আপনার বা আমার একার বিষয় না। একদম না। এই অনুভূতিটা অত্যন্ত আদিম, শক্তিশালী এবং পুরো মানবজাতির জন্য একটা সার্বজনীন প্রতিক্রিয়া। এই রাগের কারণ খুঁজতে গেলেই মানুষের মনের গভীরতম রহস্যের দরজাটা খুলতে শুরু করে। আর ঠিক এই জায়গা থেকেই আজকের এই গভীর আলোচনায় প্রবেশ করা যাক। আজকের এই আয়োজনের মূল ভিত্তি হল রবার্ট রাইটের বিখ্যাত বই দ্য মরাল অ্যানিমাল। হ্যাঁ, অসাধারণ একটা বই, তাই না? এর পাশাপাশি লেখকের একটি বিস্তারিত ভিডিও সাক্ষাৎকার এবং বইটির উপর তৈরি করা বেশ কিছু বিশ্লেষণমূলক রিভিউ আমাদের আজকের মূল উৎস বা সোর্স মেটেরিয়াল হিসেবে কাজ করছে। তো আজকের এই ডিপ ডাইভের মূল লক্ষ্যটা আসলে কি? মূল লক্ষ্যটা হলো আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা বিবর্তনের প্রাচীন কোডগুলোকে বোঝা এবং কিভাবে সেই কোডগুলো প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে, তার ভেতরের মেকানিজম বা কলকবজাগুলো উদ্ঘাটন করা। খুব ইন্টারেস্টিং একটা মিশন। হ্যাঁ, আর রবার্ট রাইট সম্পর্কে একটু জানিয়ে রাখি। তিনি bloggingheads.tvর এডিটর ইন চিফ এবং দি ইভলিউশন অফ গড ও নন জিরোর মতো অত্যন্ত সাড়া জাগানো বইয়ের রচয়িতা। শহরের কংক্রিটের জঙ্গলে দাঁড়িয়ে আদিম গুহা মানবের মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করাটাই হলো এই গবেষণার মূল বিষয়। আচ্ছা, তো গোড়া থেকেই শুরু করা যাক। এই যে অকারণের রাগের কথা দিয়ে আমরা শুরু করলাম, এর উৎস আসলে কোথায়? এটা বুঝতে হলে অতীতের কিছু সমাজতাত্ত্বিক ধারণার দিকে তাকাতে হবে। সমাজবিজ্ঞানে বহুদিন ধরে একটা ধারণা প্রচলিত ছিল, যাকে বলা হতো স্ট্যান্ডার্ড সোশ্যাল সায়েন্স মডেল। মানে ওই যে মানুষের মন একটা শূন্য খাতা বা ব্ল্যাঙ্ক স্লেট। একদম ঠিক। এই মডেলে মনে করা হতো মানুষ জন্মায় একদম খালি একটি মস্তিষ্ক নিয়ে, আর সমাজ, সংস্কৃতি বা চারপাশের পরিবেশ সেই খাতায় মানুষের আচরণ লেখে। কিন্তু আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়াল তো এই ধারণাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, পুরোপুরি নাকচ করে দিচ্ছে, এবং এর পেছনে কারণটা খুবই যৌক্তিক। বিবর্তনীয় মনোবিজ্ঞানের মতে মানুষের মন কোনোভাবেই শূন্য খাতা নয়। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? মানে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে মানুষের মন এমনভাবে তৈরি হয়েছে যাতে কিছু নির্দিষ্ট আচরণ এবং প্রবৃত্তি আগে থেকেই জেনেটিক্যালি গ্রথিত থাকে। ওকে, তার মানে পরিবেশ অবশ্যই প্রভাব ফেলে, কিন্তু মস্তিষ্ক একদম খালি না। রাইট। পরিবেশকে গ্রহণ করার জন্য মস্তিষ্কের কিছু নিজস্ব ছাঁচ বা ফ্রেমওয়ার্ক আগে থেকেই তৈরি করা থাকে। এই ধারণাটা কিন্তু মানবজাতিকে বিভেদের বদলে অদ্ভুত এক ঐক্যের দিকে নিয়ে যায়। সোর্সে সমাজবিজ্ঞানী ড্যান ব্রাউনের একটি গবেষণার কথা উল্লেখ আছে, যা সত্যি চমকে দেওয়ার মতো। হ্যাঁ, ওই যে সার্বজনীন মানব বৈশিষ্ট্য বা হিউম্যান ইউনিভার্সালস নিয়ে যে গবেষণাটা। ঠিক তাই। গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে প্রায় ৮ কোটির বেশি সার্বজনীন মানব বৈশিষ্ট্য রয়েছে। এই তালিকাটা দেখলে যে কেউ অবাক হবেন। মানে ধরুন, হাসলে মানুষের আনন্দ প্রকাশ পায়, অন্ধকারে ভয় লাগে, সব সমাজে পারিবারিক কাঠামো আছে। এমনকি ভাষা আছে বা পরন নিন্দা করার প্রবণতা, মানে গসিপ করাটা পৃথিবীর প্রতিটি কোণায় দেখা যায়। একদম। আমাজনের গহীন অরণ্যের কোনো শিকারী সংগ্রাহক গোত্রের জীবনযাপন হোক বা নিউ ইয়র্কের মতো আধুনিক শহরের ব্যস্ত জীবন, মানুষের মৌলিক আবেগগুলোর কোনো পার্থক্য নেই। ভিন্ন ভিন্ন সংস্কৃতির আবরণ থাকলেও পৃথিবীর সব মানুষ আসলে ভেতর থেকে একই রকম। সবাই মূলত একই জেনেটিক কোড শেয়ার করছে। এটা সত্যি একটা অসাধারণ উপলব্ধি। তো বিষয়টা একটু ভেঙে বলা যাক। একটা উপমা দিই এখানে। আমাদের বর্তমান মানুষের মস্তিষ্ক হলো এমন একটি লেটেস্ট মডেলের স্মার্টফোন, যা চলছে প্রস্তর যুগের একটি পুরনো অপারেটিং সিস্টেমে। ওয়াও, উপমাটা দারুণ। হার্ডওয়্যার হয়তো আধুনিক যুগের, কিন্তু ভেতরের সফটওয়্যারটা হাজার হাজার বছর আগের জঙ্গলে বা গুহায় টিকে থাকার জন্য ডিজাইন করা। ঠিক বলেছেন। সমস্যাটা তখনই শুরু হয় যখন এই প্রস্তর যুগের সফটওয়্যারটা আধুনিক জীবনের জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। হ্যাঁ, কারণ বিবর্তনের গতি তো খুবই ধীর। সমাজ এবং প্রযুক্তি যতটা দ্রুত বদলে গেছে, মানুষের জিন ততটা দ্রুত নিজেকে আপডেট করতে পারেনি।
এই গ্লিচ বা ত্রুটির বিষয়টা যদি ওই প্রথম দিকের রোড রেজ বা রাস্তায় অকারণে রেগে যাওয়ার উদাহরণের সাথে মেলানো যায়, তাহলে মেকানিজমটা ঠিক কিভাবে কাজ করে? রবার্ট রাইট তার সাক্ষাৎকারে এই মেকানিজমটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শিকারী সংগ্রাহক যুগে ফিরে গেলে দেখা যাবে মানুষ বাস করত ছোট ছোট গোত্রে, যেখানে সবাই সবাইকে চিনত। আচ্ছা। সেই পরিবেশে যদি কেউ কারো খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করত বা অপমান করত, তবে সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া দেখানোটা টিকে থাকার জন্য জরুরি ছিল। মানে প্রতিশোধ নেওয়ার প্রবৃত্তিটা। রাইট, একে বলা যায় ডেমনস্ট্রেশন এফেক্ট বা প্রদর্শনী। পেশি শক্তি বা রাগের প্রদর্শন করে বুঝিয়ে দিতে হতো যে তাকে সহজে আক্রমণ করা যাবে না। যদি কেউ অপমান সহ্য করে চুপচাপ থাকত, তাহলে গোত্রের অন্যরা তাকে দুর্বল ভাবত এবং সে তার সম্পদ বা হয়তো তার সঙ্গী হারাত। কিন্তু আধুনিক হাইওয়েতে যখন কেউ গাড়ি ওভারটেক করে, তখন তো মস্তিষ্ক পারিপার্শ্বিক অবস্থা বিচার না করেই ওই একই আদিম সিগন্যাল দেয়। একদম। মস্তিষ্ক বলে, আমাকে অপমান করা হয়েছে, এর প্রতিশোধ নিতে হবে। অথচ আধুনিক পরিবেশে এই প্রবৃত্তি একেবারেই অযৌক্তিক। ওই গাড়ির চালক সম্পূর্ণ অচেনা, তাকে জীবনে হয়তো আর কখনো দেখাই যাবে না। রাইট, তার পিছু নিয়ে ঝগড়া করাটা জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এবং এর কোনো সামাজিক সুবিধাও নেই। মস্তিষ্ক বুঝতে পারে না যে এটা একটা হাইওয়ে, কোনো আদিম গোত্র নয়, সে তার পুরনো কোড অনুযায়ী অ্যালার্ম বাজাতে থাকে। ঠিক, কিন্তু এই বিষয়টা তো একটা বড় দার্শনিক প্রশ্নের জন্ম দেয়। সেটাই, যদি সবকিছুই জিনের পুরনো কোড দিয়ে নিয়ন্ত্রিত হয়, তবে মানুষের স্বাধীন ইচ্ছার কি হবে? মানুষ কি শুধুই তার জিনের হাতের পুতুল? এই পুরনো অপারেটিং সিস্টেম যা বলবে, অন্ধের মতো কি তাই করতে হবে? একদম, এই প্রশ্নটাই আসে। সোর্স ম্যাটেরিয়ালে কি এর কোনো সমাধান বা অ্যাকশন স্টেপ দেওয়া আছে? মানে আমরা কিভাবে এটা সামলাবো? হ্যাঁ, অবশ্যই দেওয়া আছে। বিবর্তনীয় মনোবিজ্ঞান জানার সবচেয়ে বড় সুবিধেটাই হলো এই আত্মসচেতনতা। মানুষ জিনের হাতের পুতুল নয়, কারণ মানুষের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কোর্টেক্স নামের একটি আধুনিক অংশ রয়েছে, যেটা লজিক বা যুক্তি নিয়ে কাজ করে, তাই তো? ঠিক। তো অ্যাকশন স্টেপটা হলো, যখনই কোনো অযৌক্তিক রাগ বা আবেগের উদ্রেক হবে, তখন নিজেকে এক মুহূর্তের জন্য থামিয়ে পর্যবেক্ষণ করতে হবে। মানে রিয়্যাক্ট করার আগে একটু পজ দেওয়া। একদম। বুঝতে হবে যে এই তীব্র অনুভূতিটা বর্তমান পরিস্থিতির জন্য নয়, বরং হাজার বছর আগের কোনো বিপদের জন্য তৈরি করা হয়েছিল। এই সচেতনতাই হল সেই হাতিয়ার যা দিয়ে আমরা ওই প্রাচীন জিনগত নির্দেশিকাকে বা প্রোগ্রামিংকে আধুনিক জীবনে ওভাররাইড বা নিষ্ক্রিয় করতে পারি। এক্স্যাক্টলি। আবেগের উৎপত্তিকে প্রশ্ন করতে পারলে এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা, টিকে থাকার এই প্রাচীন তাগিদ যদি রাগের মতো ধ্বংসাত্মক আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি মানে ভালোবাসা এবং ঈর্ষা, এর ক্ষেত্রের ভূমিকা কি? রোমান্টিক সম্পর্ক এবং সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট এবং নিখুঁতভাবে হিসেবি। কিভাবে? ডেভিড বাসের গবেষণায় দেখা গেছে, পৃথিবী জুড়েই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারী এবং পুরুষের অবচেতন মাপকাঠি সম্পূর্ণ আলাদা। আচ্ছা। যেমন ধরুন, পুরুষরা সাধারণত সঙ্গীর তারুণ্য এবং শারীরিক সৌন্দর্য খোঁজে, কারণ বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে এগুলো হল স্বাস্থ্য এবং সন্তান ধারণের ক্ষমতার নির্ভরযোগ্য ইঙ্গিত। আর অন্যদিকে নারীরা খোঁজে বুদ্ধিমত্তা, সামাজিক মর্যাদা এবং সম্পদ। কারণ আদিম পরিবেশে নারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর নিরাপত্তা নিশ্চিত করা। ঠিক তাই, যে পুরুষের সম্পদ বা সমাজে প্রভাব আছে, সে এই নিরাপত্তা খুব ভালোভাবে দিতে পারবে। কিন্তু এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল ড্যালিও উইলসনের ১৯৮২ সালের যুগান্তকারী ইলেকট্রোডের গবেষণাটি। হ্যাঁ, ঈর্ষার ক্ষেত্রে নারী পুরুষের ভেতরের পার্থক্যটা সেখানে একেবারে হাতে কলমে প্রমাণিত হয়েছে। ওই পরীক্ষার মেকানিজমটা খুব গভীরভাবে বিশ্লেষণ করলে জিনের আসল স্বার্থপরতাটা ধরা পড়ে। ডেলি এবং উইলসন নারী ও পুরুষদের শরীরে ইলেকট্রোড বসিয়ে তাদের বিভিন্ন কাল্পনিক দৃশ্য ভাবতে বলেন। কি ধরনের দৃশ্য? যখন পুরুষদের বলা হয় তাদের সঙ্গী অন্য কারোর সাথে শারীরিকভাবে মিলিত হচ্ছে, তখন ইলেকট্রোডে দেখা যায় তাদের হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে গেছে। মানে তারা ঘামতে শুরু করেছে এবং শারীরিকভাবে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাইট, কিন্তু সঙ্গী অন্য কারোর সাথে শুধু আবেগগতভাবে জড়িয়ে পড়ছে ভাবলে তাদের শারীরিক প্রতিক্রিয়া অতটা তীব্র হয় না। আর নারীদের ক্ষেত্রে ফলাফলটা ছিল ঠিক এর উল্টো।
একদম উল্টো। নারীরা মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে বা তাদের শারীরিক প্রতিক্রিয়া তীব্র হয় যখন তারা ভাবে যে তাদের সঙ্গী অন্য কোনো নারীর প্রতি আবেগগতভাবে দুর্বল হয়ে পড়েছে। শারীরিক প্রতারণার চেয়ে এই আবেগগত প্রতারণা তাদের বেশি আঘাত করে। এর পেছনের বিবর্তনীয় মেকানিজমটা আসলে কি, কেন এমন হয়? এর কারণ হল তাকলড্রি বা অন্য কারো জিন পালনের ভয়। আচ্ছা, পুরুষদের সবসময় অবচেতন একটা ভয়ে কাজ করত যে সে হয়তো অজান্তেই তার সব সম্পদ এবং সময় এমন একটি সন্তানের পেছনে ব্যয় করছে যে আসলে অন্য কারো। তাই শারীরিক প্রতারণা পুরুষদের কাছে বিবর্তনীয়ভাবে সবচেয়ে বড় হুমকির সমতুল্য। ঠিক। অন্যদিকে নারীদের মাতৃত্ব নিয়ে কোনো সন্দেহ থাকে না। তাদের ভয় ছিল সম্পদের দিক থেকে। মানে যদি সঙ্গী অন্য কারোর প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়ে, তবে সে তার সম্পদ, সময় এবং নিরাপত্তা নতুন সেই সঙ্গীকে দিয়ে দেবে। এক্স্যাক্টলি। ফলে প্রথম নারী এবং তার সন্তানরা অরক্ষিত হয়ে পড়বে। কি অদ্ভুত একটা হিসাব নিকাশ, তাই না? আধুনিক প্রেমের টানাপোড়েনের গভীরেও জিনের টিকে থাকার সেই আদিম লড়াই চলছে। একদম। আচ্ছা, সম্পদের কথা যখন উঠলই, সোর্সে পরিবারের সন্তান পালনের বৈষম্য নিয়ে একটা গবেষণার কথা রয়েছে। অ্যানথ্রোপোলজিস্ট মিলড্রেড ডিকেম্যানের গবেষণা। হ্যাঁ, সম্পদ এবং সামাজিক মর্যাদার ওপর ভিত্তি করে নাকি নির্ধারিত হয় পরিবারে ছেলে না মেয়ে কে বেশি গুরুত্ব পাবে। এটা কিভাবে সম্ভব? এটি বিবর্তনীয় জীববিজ্ঞান শ্রাইভার্স উইলার্ড হাইপোথেসিসের একটি চমৎকার প্রমাণ। এই থিওরি অনুযায়ী উচ্চবিত্ত এবং ক্ষমতাবান পরিবারগুলোতে সাধারণত ছেলে সন্তানদের প্রতি বেশি বিনিয়োগ করা হয়। মেকানিজমটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, প্রচুর সম্পদ থাকলে একজন ছেলের পক্ষে বহু নারীর সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব। মানে বহুগামিতার মাধ্যমে নিজের জিন অসংখ্য সন্তানের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব। একজন ধনী পুরুষের পক্ষে হয়তো 50টি সন্তান রেখে যাওয়া সম্ভব, যা একজন নারীর পক্ষে শারীরিকভাবে অসম্ভব। রাইট। তাই ধনী পরিবার ছেলের মাধ্যমে জিনের সর্বোচ্চ বিস্তার ঘটাতে চায়। কিন্তু দরিদ্র বা নিম্ন সামাজিক মর্যাদার পরিবারগুলোতে ঠিক এর উল্টোটা ঘটে। সেখানে মেয়ে সন্তানদের বেশি যত্ন নেওয়া হয়। কারণ একজন দরিদ্র পুরুষের পক্ষে কোনো সঙ্গী না পাওয়া সম্ভাবনা প্রবল। কিন্তু একজন দরিদ্র মেয়ের অন্তত সমাজে তার চেয়ে উঁচু স্তরের বা ধনী পরিবারে বিয়ে করার একটা সম্ভাবনা থাকে, যাকে বলা হয় ম্যারিং আপ। ঠিক তাই। অর্থাৎ নিম্নবিত্ত পরিবারে ছেলের চেয়ে মেয়ের জিন সফলভাবে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু অবচেতন, কোনো বাবা মা সচেতনভাবে বসে বসে হিসাব করেন না। একদম না। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদের ওপর ভিত্তি করে মানব সমাজে এই আচরণগত ছাঁচ বা প্যাটার্ন গড়ে উঠেছে। এই আলোচনার সবচেয়ে প্রচলিত ধারণার বাইরের বা কাউন্টার ইনটুইটিভ বিষয়টি এবার সামনে আনা প্রয়োজন। মনোগামী বা একগামিতা বনাম পলিগ্যামি বা বহুগামিতা। হ্যাঁ, এই বিষয়টা খুবই চমকপ্রদ। সাধারণত মনে করা হয় যে একগামিতা বোধহয় নারীদের অধিকার রক্ষার জন্য বা নারীদের সামাজিক অবস্থান ভালো করার জন্যই তৈরি হয়েছে। কিন্তু রবার্ট রাইট তো সম্পূর্ণ ভিন্ন একটি মেকানিজমের কথা বলছেন। বিবর্তনীয় এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে পলিগ্যামি বা বহুগামিতা বৈধ থাকলে নারীরা আসলে বেশি সম্পদশালী হওয়ার সুযোগ পেত। এটা তো একদম উল্টো মনে হচ্ছে। মেকানিজমটা একটু ভেঙে বলা যাক। ধরুন, সমাজের গুটি কয়েক অত্যন্ত ধনী ও ক্ষমতাবান পুরুষ আছে। বহুগামিতা থাকলে একাধিক নারী সেই একজন ধনী পুরুষের সম্পদের ভাগ পেত। এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত হতো। রাইট। কিন্তু একগামিতা বা মনোগ্যামির কারণে শুধুমাত্র একজন নারী সেই ধনকুবেরের সম্পদ পাচ্ছে। ও আচ্ছা, তার মানে বাকি নারীদের বাধ্য হয়ে এমন পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করতে হচ্ছে যাদের হয়তো পর্যাপ্ত সম্পদ নেই। ঠিক তাই। তাহলে প্রশ্ন জাগে, সমাজ কেন একগামিতাকে আদর্শ হিসাবে গ্রহণ করল? এর পেছনের কারণটা শুনলে অবাক হবেন। এটা নাকি সমাজের দরিদ্র ও সাধারণ পুরুষদের রক্ষা করার জন্য। সত্যি? কিভাবে? বিষয়টির গভীরে গেলে দেখা যায় ইতিহাস ঘাটলে বেশিরভাগ আদিম সমাজই ছিল বহুগামী। কিন্তু সমাজ যখন আকারে বড় হতে থাকল, তখন একটি ভয়ঙ্কর সমস্যা দেখা দিল। অল্প কিছু ক্ষমতাবান পুরুষ সমাজের বেশিরভাগ নারীকে নিজেদের সঙ্গী করে নিলে বিপুল সংখ্যক দরিদ্র পুরুষ তো নারীবিহীন হয়ে পড়বে। একদম। আর এই নারীবিহীন বঞ্চিত পুরুষদের সমাজের ভবিষ্যতের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। তারা চরম সহিংস হয়ে ওঠে, চুরি, ডাকাতি বা বিদ্রোহ করে পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। ঠিক।
তাই সমাজকে স্থিতিশীল রাখতে এবং এই বিপুল সংখ্যক পুরুষকে শান্ত করে সমাজের কাঠামোর ভেতরে আনতেই একগামিতার উদ্ভব। একগামিতা নিশ্চিত করে যে প্রতিটি পুরুষের অন্তত একজন সঙ্গী পাওয়ার এবং জিন ছড়িয়ে দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ একগামিতা মূলত সমাজকে দাঙ্গা এবং ধ্বংসের হাত থেকে বাঁচানোর একটি প্রাতিষ্ঠানিক কৌশল। রোম্যান্টিক সম্পর্কের এই জিনগত স্বার্থপরতা না হয় বোঝা গেল, কিন্তু মানব সমাজে তো প্রচুর নিঃস্বার্থ কাজেরও উদাহরণ রয়েছে। যেমন ধরুন, মানুষ দান করে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই পরার্থপরতা বা নৈতিক আচরণের পেছনেও কি বিবর্তনের কোনো স্বার্থ লুকিয়ে থাকতে পারে? বিবর্তনীয় মনোবিজ্ঞানে একে বলা হয় রেসিপ্রোকাল অল্ট্রুইজম বা পারস্পরিক পরার্থপরতা। মানে প্রকৃতিতে আক্ষরিক অর্থে নিঃস্বার্থ বলে কিছু নেই? না, নেই। এখানে মূল নীতিটা হলো, আজ তুমি আমাকে সাহায্য করো, কাল বিপদে আমি তোমাকে সাহায্য করব। সোর্সে ভ্যাম্পায়ার বাদুড়ের রক্ত শেয়ার করার যে উদাহরণটি আছে তা এই মেকানিজমটাকে দারুণভাবে ব্যাখ্যা করে। হ্যাঁ, ভ্যাম্পায়ার বাদুড়রা যদি টানা ৬০ ঘন্টা রক্ত না খেতে পারে তবে তারা মারা যায়। তাই রক্ত তাদের কাছে আক্ষরিক অর্থেই জীবন। রাতে শিকার করে ফেরার পর দেখা যায় যাদের পেট ভরা থাকে তারা অভুক্ত বাদুড়দের নিজের খাবার উগড়ে দেয়। বাইরে থেকে দেখলে একে চরম নিঃস্বার্থ বলে মনে হয়, কিন্তু বিজ্ঞানীরা এখানে একটি অসাধারণ পরীক্ষা চালিয়েছিলেন। কি পরীক্ষা? বিজ্ঞানীরা কিছু বাদুড়ের পেটে হাওয়া ঢুকিয়ে তাদের এমনভাবে গুহায় পাঠালেন যেন মনে হয় তারা প্রচুর রক্ত খেয়ে এসেছে। কিন্তু আসলে তো তারা কিছুই খায়নি। ঠিক। পরের দিন রাতে যখন ওই বাতাস ভরা বাদুড়গুলো সত্যিকারের ক্ষুধার্ত অবস্থায় অন্যদের কাছে খাবার চাইল, তখন কেউ তাদের খাবার দিল না। ওয়াও, কেন? কারণ অন্য বাদুড়দের মস্তিষ্কের হিসাব অনুযায়ী গত রাতে এর কাছে প্রচুর খাবার থাকার পরও সে আমাদের সাথে শেয়ার করেনি, মানে সে চুক্তির খেলাফ করেছে। তাই আজ সেও কিছু পাবে না। একদম। এই সাহায্য করাটা আসলে কোনো দয়া নয়, এটি বিপদের দিনের জন্য একটি দীর্ঘমেয়াদী ইন্স্যুরেন্স বা বিনিয়োগ। মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। আদিম ছোট সমাজ ব্যবস্থায় সবাই সবাইকে চিনত। সেখানে আজ কারো উপকার করলে ভবিষ্যতে তার কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা তৈরি হতো। রবার্ট ট্রেভার্সের ১৯৬৬ সালের একটি ল্যাবরেটরি পরীক্ষার কথা উল্লেখ করা যেতে পারে, যা মানুষের এই নৈতিকতার আসল রূপটি বের করে এনেছিল। ওই পরীক্ষায় অংশগ্রহণকারীদের এমন একটি পরিস্থিতির মুখোমুখি করা হয়েছিল যেখানে তাদের বোঝানো হয় যে তারা ভুল করে ল্যাবরেটরির অত্যন্ত দামি একটি সরঞ্জাম ভেঙে ফেলেছে, তাই না? হ্যাঁ, বিজ্ঞানীরা এর প্রতিক্রিয়া দেখার জন্য দুটি আলাদা পরিবেশ তৈরি করেন। কিছু ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন ভান করলেন যেন তারা কিছুই খেয়াল করেননি। আর কিছু ক্ষেত্রে তারা সরাসরি অংশগ্রহণকারীদের অপরাধ ধরে ফেললেন। আসল চমকটা দেখা গেল পরীক্ষার দ্বিতীয় ধাপে, যখন ওই একই অংশগ্রহণকারীদের অন্য একটি কষ্টদায়ক পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞানীদের সাহায্য করতে বলা হলো। রাইট। তখন দেখা গেল যারা ধরা পড়েছিল আর শুধুমাত্র তারাই সাহায্য করতে রাজি হচ্ছে। যারা ভেবেছিল কেউ তাদের অপরাধ দেখেনি, তারা কোনো সাহায্যই করেনি। মানে মানুষের নৈতিকতা বা পরার্থপরতা অনেকটাই নির্ভর করে অন্য মানুষ তাকে কিভাবে বিচার করছে তার ওপর। একে বলা যায় রেপুটেশন ম্যানেজমেন্ট বা ভাবমূর্তি রক্ষা করার কৌশল। সমাজের চোখে নিজেকে উপকারী এবং ভালো মানুষ হিসেবে প্রমাণ করার তাড়না থেকেই মানুষ বেশিরভাগ সময় নৈতিক কাজগুলো করে থাকে। কারণ ভালো ভাবমূর্তি মানেই হল ভবিষ্যতে অন্যদের কাছ থেকে বেশি সাহায্য পাওয়ার সম্ভাবনা। ঠিক তাই। এই যুক্তিতে যদি সবকিছুই এমন সূক্ষ্ম হিসাব নিকাশ আর ভাবমূর্তি রক্ষার খেলা হয়, তবে মানুষ সমাজে যারা নেতা বা ক্ষমতাবান হন তারা কিভাবে শীর্ষে পৌঁছান? তারা কি জন্মগতভাবেই বেশি শক্তিশালী বা আলফা? এই প্রচলিত ধারণাকে শিম্পাঞ্জিদের ওপর করা গবেষণাগুলো তো পুরোপুরি পাল্টে দেয়। হ্যাঁ, জেন গুডল তানজানিয়ার গোম্বেতে মাইকেল নামের একটি শিম্পাঞ্জিকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছিলেন। মাইকেল শারীরিকভাবে অন্য শিম্পাঞ্জিদের তুলনায় বেশ ছোট এবং দুর্বল ছিল, তাই না? ঠিক, কিন্তু সে ক্ষমতা দখল করেছিল পেশি শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধির জোরে। মাইকেলের কৌশলটা ছিল সত্যিই অভিনব। সে মানুষের ফেলে যাওয়া খালি কেরোসিনের টিন জোগাড় করে সেগুলো পিটিয়ে প্রচণ্ড শব্দ তৈরি করত এবং অন্য বড় শিম্পাঞ্জিদের দিকে তেড়ে যেত। এই প্রচণ্ড আওয়াজ এবং কৃত্রিম শক্তির প্রদর্শনী অন্যদের এতটাই ভয় পাইয়ে দিত যে তারা তাকে নেতা হিসাবে মেনে নিত। অর্থাৎ শুধু শারীরিক শক্তি নয়, শক্তির ভান করাটাও ক্ষমতার লড়াইয়ে অত্যন্ত কার্যকর।
ক্ষমতার এই লড়াইয়ের আরেকটা চমৎকার উদাহরণ হল ফ্রান্স ডি ওয়ালের গবেষণায় ইয়েরোয়েন লুইট এবং নিকি নামের 3 শিম্পাঞ্জির রাজনৈতিক জোট গঠন। ইয়েরোয়েন যখন শারীরিকভাবে দুর্বল হয়ে ক্ষমতা হারাতে বসল, তখন সে লুইটের সাথে সরাসরি মারামারি করেনি। না, সে নারী শিম্পাঞ্জিদের সাথে সুসম্পর্ক তৈরি করল এবং নিকি নামের অপেক্ষাকৃত কম বুদ্ধিমান কিন্তু শক্তিশালী আর একটা শিম্পাঞ্জিকে সাথে নিয়ে জোট গঠন করল। মিক্কিকে সামনে রেখে ইয়েরোয়েন পেছন থেকে পুরো দলটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করল। এটি প্রমাণ করে যে ক্ষমতার শীর্ষে পৌঁছনোর জন্য পেশি শক্তির চেয়ে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা কৌশলগত জোট গঠন করাটা বেশি জরুরি। আর নেতৃত্ব এবং ক্ষমতার সাথে জীববিজ্ঞানের সম্পর্কটা আরও পরিষ্কার হয় ম্যাককোয়ার এবং র্যালের গবেষণায়। হ্যাঁ, তারা দেখেছেন যে নেতা হওয়ার কারণে মস্তিষ্কে সেরোটোনিন নামের হরমোনের মাত্রা বেড়ে যায়। এই গবেষণার মেকানিজমটা খুবই গুরুত্বপূর্ণ। আগে তো ভাবা হতো যাদের সেরোটোনিন জন্মগতভাবে বেশি তারাই হয়তো নেতা হয়। কিন্তু তারা দেখালেন যে ক্ষমতা পাওয়ার পর মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ নেতৃত্ব জন্মগত কোনো বিষয় নয়, এটি হলো সফলতার জৈবিক পুরস্কার বা লিডারশিপ এফেক্ট। ক্ষমতা পাওয়ার পর সেরোটোনিন বেড়ে গিয়ে নেতার মানসিক চাপ কমিয়ে দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে আরও শান্তভাবে দল পরিচালনা করতে সাহায্য করে। যে কেউ কৌশল আর সুযোগের সদ্ব্যবহার করে এই জায়গায় পৌঁছাতে পারে। ঠিক। আজকের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে যদি মূল বিষয়গুলোকে এক সুতোয় গাঁথা যায়, প্রথমত মানবমন কোনো অলিখিত পাতা নয়, বরং বিবর্তনের মাধ্যমে তৈরি হাজার বছরের পুরনো একটি জটিল সফটওয়্যার। দ্বিতীয়ত, জ্যামে আটকে রেগে যাওয়ার মতো অনেক প্রাচীন প্রবৃত্তি আধুনিক জীবনে সম্পূর্ণ অকার্যকর এবং ক্ষতিকর। তৃতীয়ত, প্রেম সম্পর্ক ও সন্তান পালনের পেছনে অবচেতনভাবে কাজ করে জিনের টিকে থাকার নিরন্তর লড়াই। এবং পরিশেষে মানুষের তথাকথিত নিঃস্বার্থ নৈতিকতা বা পরার্থপরতার গভীরেও লুকিয়ে থাকে পারস্পরিক সুবিধা আদায় এবং ভাবমূর্তি রক্ষার প্রাচীন কৌশল। এই পুরো বিষয়গুলো জানার পর একটি গভীর দার্শনিক সংকট তৈরি হতে পারে, কিন্তু রবার্ট রাইট তার বইয়ের শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিন্তার খোরাক রেখে গেছেন। হ্যাঁ, ইতিহাস মানুষকে ক্রমাগত তার নৈতিকতার পরিধি বা মোরাল কম্পাস বাড়াতে বাধ্য করেছে। আদিম যুগে মানুষ শুধু নিজের ছোট গোত্রের সদস্যদেরই আপন ভাবত আর অন্যদের দেখত চরম শত্রু হিসেবে। কিন্তু আজ সমাজ অনেক বড় হয়েছে। রাইট বলছেন, এই আধুনিক প্রযুক্তির যুগে যেখানে পারমাণবিক অস্ত্রের মতো ধ্বংসাত্মক শক্তি মানুষের হাতে, আর সেখানে যদি মানুষ ভিন্ন মত বা ভিন্ন সংস্কৃতির মানুষদের মেনে নিতে না পারে, তবে মানব সভ্যতা খুব দ্রুত বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। ঠিক। আমাদের চূড়ান্ত বিবর্তনীয় পরীক্ষাটা হলো আত্মনিয়ন্ত্রণের। যে সন্দেহ, রাগ বা প্রতিশোধ পরায়ণতার মতো জিনগত প্রবৃত্তিগুলো হাজার বছর ধরে মানুষকে টিকিয়ে রেখেছিল, আজ নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সচেতনভাবে সেই প্রবৃত্তিগুলোকে অবদমন করতে শিখতে হবে। মানুষের আধুনিক মস্তিষ্ক বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে ব্যবহার করে আদিম প্রবৃত্তিগুলোকে জয় করতে হবে। এটি সত্যিই একটি শক্তিশালী বার্তা। হাজার বছর ধরে যে প্রবৃত্তিগুলো রক্ষাকর্তা ছিল, আজ সেগুলোই সবচেয়ে বড় শত্রু। তাই যারা শুনছেন তাদের প্রতি একটি অনুরোধ থাকবে, নিজেদের আবেগের উৎসগুলোকে প্রশ্ন করতে শিখুন। যখনই অকারণে রাগ বা ঈর্ষা বোধ করবেন, নিজেকে ওই পুরনো অপারেটিং সিস্টেমের কথা মনে করিয়ে দিয়ে সচেতনভাবে বর্তমানের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন। আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনটি যদি আপনাদের ভাবনার জগতে নতুন কোনো মাত্রা যোগ করে থাকে, তবে আমাদের এই ইংলিশি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের উৎসাহ আমাদের এমন আরও গভীর ও তথ্যবহুল আলোচনা নিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে। যারা এতক্ষণ সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সেই আদিম রাগের মেকানিজমের কথা মাথায় রেখেই আজ বিদায় নেওয়া যাক। পরের বার যখন রাস্তায় কেউ হুট করে সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাবে, তখন হয়তো আর মনে হবে না যে যুদ্ধ শুরু হয়ে গেছে, বরং মনে পড়বে সেই প্রস্তর যুগের গুহামানবের কথা, যে কেবল টিকে থাকার ভয়ে নিজের অস্তিত্ব জানান দেওয়ার বৃথা চেষ্টা করে যেত। সবাই ভালো থাকবেন।